রাতের অর্ধপ্রহর চলছে, নিস্তব্ধতার বিশাল অন্ধকারে আচ্ছন্ন চারিদিক। বাড়ির বারান্দায় দোলনা স্থির হয়ে বসে আছে রিথিতা। রাতের ব্যবসা গুমট তাকে অস্বস্তিতে ফেলছে। অদূরে কোথাও থেকে মাঝে মাঝে অচেনা অস্পষ্ট গুগু শব্দ ভেসে আসছে। আকাশ পুরোপুরি মেঘে ঢাকা, চাঁদ কিংবা তারা কিছুই নেই, শুধু কালো গভীরতার বিশাল চাদর। রিদিতার কেন জানি ঘুম আসছিল না। ভেতরে তুমুল অস্থিরতা কাজ করছে। আহিয়া আর আদনান, এই দুইজনকে নিয়ে আজ সারা দিন তার মাথার ভেতর একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। দুজনেই যে ভেতরে গভীর কিছু বহন করছে, আজ যেন সবকিছু পরিষ্কার। সে একবার ভেবেছিল আহাতের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবে, কিন্তু তার মন্ত্রী মশাই তো এমনিতে রেগে আগুন হয়ে আছে। তার উপর যদি এখন আদনানের ব্যাপারে কথা বলতে যায়, তাহলে তার মেজাজ কোথায় যে গিয়ে দাঁড়াবে কে জানে। আর কিছু ভাবতে পারল না রিচিতা। মাথা ছিমছিম করে উঠল, গলাটাও কেমন যেন শুকিয়ে আসছিল। সেই ভেতরে এসে পানির বোতল হাতে নিতেই তৎক্ষণাৎ বিরক্ত হয়ে গেল। বোতল পুরো ফাঁকা, এখন আবার নিচে যেতেই হবে, কিন্তু তার একটু ভয় করছে। দিনের বেলাতে এসে এই বিশাল বাড়িতে সব গুলিয়ে ফেলেছে, আর এখন তো রাত। একবার আহাতের দিকে তাকালো, সে গভীর ঘুমে মত্ত হয়ে আছে। কিছুক্ষণ দুনুমুনু করে পানির বোতল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। পুরো বাড়িটা আধো আলোর আস্তরণে ঢাকা, হলের প্রাচীন লণ্ঠনের মতন। হলুদ আলোতে জায়গাটা ঘুমন্ত ভ্রমণকারীর মতো দেখাচ্ছে। এমন সময় হঠাৎ রিজিতার পা থেমে গেল, তার শরীর শিউরে উঠল। একটা ভয়ঙ্কর করুণ চাপা পুরুষালী কান্নার শব্দ ভেসে আসছে। সে প্রথমে ভাবলো হয়তো ভুল শুনছে, কিন্তু না, স্পষ্ট শব্দটা। রিজিতা চমকে যায়, কি ভয়ঙ্কর সেই কান্নার শব্দ। পর মুহূর্তে সেই কান্নার শব্দ অনুকরণ করতে লাগলো। যত এগোয় কান্নার শব্দ ততটাই তীক্ষ্ণ, ততটাই ছড়িয়ে পড়া যন্ত্রণায় ভার হয়ে ওঠে। অদ্ভুতভাবে পরিচিতও লাগে শব্দটা। সে একসময় এসে থামে আদনানের ঘরের সামনে। দরজাটা সামান্য ফাঁকা। ভয় আর বিস্ময় মাঝামাঝি দাঁড়িয়ে রিদিতা নিঃশ্বাস চেপে ভেতরে তাকালো। ড্রিম লাইটের ক্ষীণ নীল আলোয় রিধির চোখে পড়লো বিস্ময়কর একটা দৃশ্য। বিছানার উপর বসে আছেন হালিমা বেগম। তার মুখে অব্যক্ত ব্যথা আর মাতৃত্বের দোলাচল। আর তার কোলে মাথাটা রেখে মেঝেতে পায়ের কাছে গুটিসুটি মেরে বসে আছে আদনান। আদনানের কাঁধ দুটো কান্নার দোলয় কেঁপে কেঁপে উঠছে। তার শরীর যেন যন্ত্রণায় ভেঙে পড়েছে। হালিমা বেগম নিঃশব্দে হাত বুলিয়ে যাচ্ছেন আদনানের মাথায়। হঠাৎ আদনানের কণ্ঠ ভেঙে এলো, ভেসে এলো একটা ভাঙা তছনছ করা আত্মার আরতি। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে চাচি আম্মা। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি কি কোনোভাবে আমাকে কোনোভাবে কি বাঁচানো যায় না? আমি একটু বাঁচতে চাই, খুব বেশি দিন না হলেও হবে, শুধু কয়েকটা দিন বাঁচতে চাই। জীবন অনিশ্চিত জানি, তবুও তবুও আমি আহিকে নিয়ে কয়েকটা দিন বাঁচতে চাই। আবারও ডুকরে ডুকরে কেঁদে উঠল আদনান। সেই কান্নার শব্দ দেয়াল জুড়ে প্রতিধ্বনিত হয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো ঘরে। রিদির বুকটা ভারী হয়ে গেল, চোখ দিয়ে আপনা আপনি অনবরত অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আদনান আবারও করুণ স্বরে বিড়বিড় করে বলছে, চাচি আম্মা, ও চাচি আম্মা, ওদের সবাইকে বলেন না আমায় আহিকে যেন দিয়ে দেয়। আপনি বললে শুনবে হয়তো, বলেন না সবাইকে। একজন ভিক্ষুক ভিক্ষা চাইলেও তো মানুষ ফিরিয়ে দেয় না। আমিও আহিকে ভিক্ষা চাইছি চাচি আম্মা, ভিক্ষা চাইছি। ভিক্ষুক মনে করে দিয়ে দিতে বলুন না। এভাবে চলতে থাকলে আমি বেশি দিন বাঁচবো না চাচি আম্মা। আহিকে ছাড়া আমি বেশি দিন বাঁচবো না। শীঘ্রই আপনাদেরকে আমার দাফনের ব্যবস্থা করতে হবে। ওর জন্য প্রতিটা নিঃশ্বাসের সাথে আমি যুদ্ধ করি, কিন্তু এখন যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। আমি হেরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। আমাকে বাঁচান না প্লিজ। আমি বললে তো আহাত শুনবে না, কোনোদিনও মানবে না। আপনি আহাতকে বলুন না আমার আহিকে চাই, শুধু আহিকে। এরপর ও যা বলবে আমি শুধু তাই শুনবো। সবকিছুর বিনিময়ে হলেও শুধু আহিকে দিয়ে দিতে বলেন না। আমার খুব প্রয়োজন ওকে। আমার ভেতরে আহি ছাড়া কিছু নেই চাচি আম্মা, কিচ্ছু নেই আমার। আজ আদনানের ভেতরের দমিয়ে রাখা সব ব্যথা কষ্ট, সব দহন হৃদয় খুঁড়ে বেরিয়ে আসলো। সে অনবরত ডুকরে ডুকরে কাঁদছে। হালিমা বেগমও তার অশ্রু ধরে রাখতে পারল না। এই ছেলেটাকে এতদিন ধরে তারা কেউ বুঝতে পারলো না কতটা ভারী বোঝা বহন করেছে নিজের ভেতর। সেটা তাকে দেখলে বোঝাই যায় না। তিনি আদনানের মাথায় হাত বোলাতে লাগলেন। কি বলে সান্ত্বনা দিবেন ছেলেকে?
হাত চেয়ে সে একটা ছোট বাচ্চার মতো কাঁদছে। আহিয়াকে খেলনার মতো আবদার করে চাইছে, অথচ তিনি মায়ের মতো বলতে পারছেন না। যে ঠিক আছে, দিয়ে দিব তোকে। তার গলা বাষ্পে জুড়িয়ে এলো, মিথ্যা সান্ত্বনা দিতে লাগলো। আদনান, বাবা শান্ত হও, তোমাকে এভাবে দেখতে যে ভালো লাগছে না আমার। আমি কথা বলবো সবার সাথে, সব ঠিক হয়ে যাবে। তুমি শান্ত হও, দেখে এখানে আসো। এই বলে হালিমা বেগম তাকে সামান্য চেনে বিছানায় তোল। আদনান বাচ্চাদের মতো গুটি হয়ে হালিমা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কাঁধ এখনো কেঁপে উঠে কান্নার দোলায়। হালিমা বেগম ধীরে একটা চাদর টেনে দিলেন তার শরীরে, তাকে ঘুম পাড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন। এদিকে রিতার বুক ভিজে গেল, বুকের ভেতর চাপা ভার যেন ফেটে বেরোতে চাইছে। আদনানি ভেঙে পড়া শিশুর মতো কাদা মরিয়া হয়ে আহিয়াকে চাইতে থাকা। জীবনে কোনোদিন কল্পনাও করেনি রিথিতা সে তার জীবনে তিনজন পুরুষকে কান্না করতে দেখেছে। একজন তার বাবা, দ্বিতীয় আহাজ রাজা, সে যে তাকে প্রথম দিন বুকের ভেতর টেনে নিয়ে জড়িয়ে ধরে খেতেছিল, আর আজ আদনান, যার কান্না আহাদের চেয়েও বহু গুণ বেশি তীব্র, বেশি যন্ত্রণাদায়ক, যে ভেতরে দহন ভেঙে শব্দ হয়ে বেরিয়ে আসছে। হৃদিতা ধীরে ধীরে ঘুরে গেল, মনে হচ্ছে তার ভেতরে এখন কোনো সত্তা নেই, কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। সোজা হয়ে করিডোরে ধরে হেঁটেই যাচ্ছে, এমন সময় পেছন থেকে গভীর পরিচিত এক পুরুষালী কণ্ঠস্বর কাঁপিয়ে দিল তাকে। জানো, রিধি স্তব্ধ হয়ে গেল, খুব ধীরে পেছনে ফিরে তাকালো। আহাত দাঁড়িয়ে আছে, চুল এলোমেলো, চোখ অর্ধ ঘুমে ভারী, দুশ্চিন্তায় তীরের মতো ধারালো, কপাল কুঁচকে আছে উদ্বেগে। ঘুমের ঘরে রিধি পাশে নেই, টের পেতেই সে ধরফর করে উঠে যায়। কয়েকবার ডাকার পরও যখন কোনো সাড়া পেল না, তার বুকের ভেতর অজানা ভয় কাজ করলো। মনে মনে ভাবলো তার প্রেয়সী আবার রাগ করে তাকে ছেড়ে চলে যায়নি তো। সে কি একটু বেশি রেগে গিয়েছিল আজকে? ভাবতে না ভাবতে রুম থেকে ছুটে বেরিয়ে আসে সে। রিদিতার দিকে এগিয়ে আসতে রিদির হাতে পানির বোতলটা ঠকঠক করে নিচে পড়ে গেল। আহাদের গভীর দৃষ্টি পরক করলো রিদিতার চোখ ভেজা, পাপড়ি ডগা কাঁপছে, মুখটা নিস্তেজ। সে দ্রুত তার গালে আলতো করে হাত রাখলো, উতলা হয়ে পাগলের মতন এক নাগারি বলতে লাগলো। তুমি কাঁদছিলে? কেন কাঁদছিলে? আমি একটু বেশি রেগে গেছিলাম না? একটু বেশি রুড হয়ে গিয়েছিলাম? আমি ইচ্ছে করিনি জানো। আমার কি হয়ে যায় বুঝতে পারি না। সরি জানো, সরি। আর কখনো এভাবে রাগ করব না। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব, প্রমিস। আহাদের কথাগুলো তার ভেতরে জমে থাকা আবেগের বাধাটাকে আরো ভেঙে দিল। কথায় আছে না, অভিমান হলো সেটা কাছের মানুষ কাছে এলে আরো বেড়ে যায়, ঠিক তেমনই রীতি থাপ করে এসে পড়লো আহাদের বক্ষস্থলে, হু হু করে কেঁদে উঠল। কেন জানি আদনানের বলা প্রতিটি কথা তার ভেতরটা নাড়িয়ে দিয়েছে। আহাদ রীতির কান্নার কারণ এখনো বুঝতে পারলো না, শুধু নিজের বুকে তার মাথাটা জোর করে চেপে ধরে আছে। রীতি চোখের পানিতে তার টি শার্টটা বুকের অংশ ভিজে গেছে। আজ কিছু বুঝতে না পারলে তাকে আঁকড়ে ধরে নিয়েছে, যেন ভয় পাচ্ছে ছাড়লে রিধি হারিয়ে যায়। যখন রিধির কান্নার দম একটু কমলো, আহাত তার মুখ দু হাতে তুলে নিজের দিকে তাক করলো। বৃদ্ধাঙ্গুলি দিয়ে রিধির গাল বেয়ে পড়া অশ্রুগুলো মুছে দিয়ে ভাঙা কণ্ঠে বলতে লাগলো। আমি খারাপ না, খুব খারাপ। তোমাকে কষ্ট দিয়েছি তাই না? আমি খুব খারাপ। রিধি অস্থির ভাবে মাথা নাড়তে লাগলো, বোঝাতে চাইলেও সে তার জন্য কাঁদছে না, কিন্তু আহাত নিজেকে দোষারোপ করে যাচ্ছে। সেই রিধির কপালে গালে আরো 2-3 বার ঠোঁট ছুঁয়ে আবারও বলতে লাগলো। সরি দিদি, খুব করে সরি। আর রাগ করবো না বললাম তো। তখন শুধু মেজাজটা একটু খারাপ ছিল। বোঝার চেষ্টা করো। তুমি না বুঝলে আমায় কে বুঝবে বলো? রিধি মাথা নাড়িয়ে বহু কষ্টে বলল। না 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 না, আমি আপনার উপর রাগ করিনি। আমি সেজন্য কাঁদছি না। আপনার কথায় আমি কিছু মনে করিনি। আমি তো কথাটা বলতে নিয়েও রিধি থেমে গেল, কারণ এই মুহূর্তে এসব হুট করে বলা ঠিক হবে না। আগে ধীরে সুস্থে কৌশলে জানতে হবে আহাত আর আদনানের মধ্যে আসলে ঝামেলাটা কি। আদনান কেন বারবার বলছিল
আহাত মেনে নেবে না। আহাত তার কাছে আহিয়াকে দেবে না। আহাতকে বোঝাও যেন আহিয়াকে আমায় দিয়ে দেয়। রিধির গালে আবারও হাত রাখলো আহাত। ঠিক আছে ঠিক আছে, কিছু বলতে হবে না। আহাত রিধিকে নিয়েই আবারও নিজের ঘরে আসে। রিধিকে ধীরে বিছানায় শুইয়ে দিয়ে চাদরটা টেনে দেয়। নিজেও শুয়ে তাকে পেছন থেকে কোমর চেনে নেয়। তার ঘাড়ে চিবুক ঠেকে চোখ বন্ধ করে নিল, কিন্তু রিধি কোনোভাবে তার চোখ বন্ধ করতে পারল না, স্থির হইতে পারল না। ঘুরে ফিরে বারবার তার কানে পাশে আদানের যন্ত্রণাদায়ক কথাগুলো সে মনে মনে ভাবছে। আদানের কথাগুলো শুনে তার এমন লাগছে, আর যদি আহিয়া শুনতে পেত তাহলে কেমন করে নিজেকে ঠিক রাখত। রীতি তার রাতে তেমন আর ঘুম হয়নি। শেষ প্রহরের দিকে সে উঠে যায়। চারিদিক থেকে ফজর আজান শোনা যাচ্ছিল। সে উঠেই অজু করে নামাজটা পড়ে নেয়। কিছুক্ষণ জায়নামাজে বসে থেকেই রাতের ঘটে যাওয়া ঘটনাটা চিন্তা করতে লাগলো। হঠাৎ তার মাথায় এলো হালিমা বেগমের কথা। একমাত্র তাকে জিজ্ঞাসা করলেই তো সবকিছু জানা যাবে। যেই ভাবা সেই কাজ। সে জায়নামাজ গুটিয়েও রেখে নামাজের হিজাব পরে নিচে নেমে আসে। হালিমা বেগম যেহেতু নামাজ পড়তে ওঠে, তাই রীতিতা নিচে আসতে তাকে পেয়ে গেল। তাকে দেখে হালিমা বেগম কিছুতে হাসলেন। কিছু লাগবে রিদিতা? সকাল সকাল তোমার চাটা খাওয়ার অভ্যাস আছে নাকি? বলো, কিছু করে দিই। রীতিতা মাথা নাড়লো, গলা শুকনো। সে একটু কাছে এসে নিচু স্বরে বলল, আবার কিছু জানার আছে। চাচি আম্মা, আপনি কি আমাকে বলবেন? হালিমা বেগমের চোখ ধীরে শুরু হলো, যেন তিনি ইতিমধ্যে আন্দাজ করেছেন প্রশ্নটা কোন দিকে চাপে। কি জানতে চাও? আহাত কিছু বলেছে? না চাচি আম্মা, আমি আদনান ভাইয়ের ব্যাপারে জানতে চাই। আদনানের ব্যাপারে? হালিমা বেগমের মুহূর্তেই গত রাতের বেদনাময় ঘটনা মনে পড়ে গেল। রীতিতা মাথা ঝুলিয়ে পড়ল। হ্যাঁ, গত রাতে আমি সব শুনেছি, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, ওনার আর আদনান ভাইয়ের মধ্যে আসলে শত্রুতা কি নিয়ে? আর আদনান ভাই যদি আরোহীকেই ভালোবাসে, তাহলে আমায় কেন বিয়ে করতে চাইলেন? হালিমা বেগম এবার আস্তে করে সোফায় এসে বসলেন, যেন ভেতরের ভারটা তার কাঁধ থেকে নামিয়ে দিয়েছে। রীতিতা তার পাশে এসে বসল, চোখ সম্পূর্ণ কৌতূহল, উৎকণ্ঠা আর অজানা সত্য শোনার ভয়ে। হালিমা বেগম ধীরে ধীরে বলতে শুরু করলেন। এতদিন আমিও কিছু জানতাম না রিদিতা। গতকালের আগে পর্যন্ত আমি ভাবিনি সব কিছু এত গভীর। এখন মনে হচ্ছে আদনান তোমাকে বিয়ে করতে চেয়েছিল মূলত আহাতকে জব্দ করার জন্য, তার জেদের জবাব দিতে, যাতে তোমার জায়গায় সে আহিয়াকে দাবি করতে পারে। কিন্তু তুমি অসুস্থ হওয়ার পর সব কিছু বুঝে সে পিছিয়ে যায়। নিজেকে দোষী মনে করতো তোমার অবস্থার জন্য। নিজের ওপরই অপরাধবোধ তৈরি হয়েছিল। রীতিতা চুপচাপ শুনছিল, এবার ধীরে জিজ্ঞেস করলো, বুঝলাম, কিন্তু ওনাদের দুই ভাইয়ের ঝামেলা কি নিয়ে? কেন সবাই আদনান আর আহিয়ার সম্পর্ক মেনে নেবে না? সবাই না রিদিতা, সবাই মেনে নিলেও আহাত কখনোই মানবে না। কিন্তু কেন চাচি আম্মা? হালিমা বেগমের মুখ আরো ক্লান্ত দেখালো। তিনি ধীর গতিতে পিঠটা সোফার সাথে ঠেকালো। রীতিতা নিঃশ্বাস বন্ধ করে চোখ নিবদ্ধ করে রেখেছে। হালিমা বেগমের দিকে সময় পিছিয়ে যায়। মীর হাউসের বড় বউ ছিলেন শার্লিনা শারমিন, কিন্তু তার কোনো সন্তান ছিল না। সালমান মীর আর শারমিনের বিয়ের 7 বছর পেরিয়ে গেল, তবুও একটা সন্তানের জন্য তারা চাতক পাখির মতো অপেক্ষা করত। সন্তান জন্মের আশায় তারা ডাক্তার থেকে কবিরাজ কোনো কিছু বাদ রাখেনি। নামাজ, দোয়া, মানত, যা যা সম্ভব সবই করেছে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো। অনেক প্রতীক্ষার পর তাদের ঘর আলো করে জন্ম হয় পুত্র সন্তান আদনান মেয়ের। তবে সন্তান জন্ম দেওয়ার আনন্দ থেকে তখন আতঙ্কে ছিল সবাই। সন্তানের জন্মের পর শারমিনের শ্বাসকষ্ট তার রক্তক্ষরণের মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছিল। এক কথায় মৃত্যু পথযাত্রী হিসেবে ঘুরে এসেছিল শার্লিনা রহমান। কোনো রকম বেঁচে ফিরল সারা জীবনের জন্য। আর কখনো সন্তান জন্ম দিতে পারবে না বলে ডাক্তার জানিয়ে দেন। অবশ্য এতে কারোর আফসোসও ছিল না। মা আর ছেলে যে সুস্থ আছে, বেঁচে আছে, এতে সবাই সন্তুষ্ট ছিল। আদনানের 6 মাস পর জন্ম হয় মীর পরিবারের আরও এক পুত্র সন্তানের, আহাত রাজা মেয়ের। দুজনেরই মাত্র 6 মাসের গ্যাপ ছিল। পিছিয়ে হওয়াতে দুই ভাইয়ের বনিবনা হতো না বেশি।
বিশেষ করে আহাদ ছিল একটু বেশি চটপটে, হিংসুটে, একগুঁয়ে স্বভাবের। সেটা তার একমাত্র তারই। সেখানে এক বিন্দু পরিমাণ ভাগ দিতে রাজি নয়। শেয়ার করার শব্দটা যেন তার জন্যই নয়। এরপর আরও এক পুত্র সন্তান আসে মীর বংশে। পরপর 3 ভাইয়ের 3 পুত্র জন্ম হয়। এরপর এক কন্যা সন্তানের জন্ম হয়, আহিয়া। মীর পরিবারের একমাত্র কন্যা আর 3 ভাইয়ের একমাত্র বোন হওয়াতে আহিয়া হয়ে ওঠে সকলের চোখের মণি। সবার মতো আদনানও খুব খুশি ছিল একটা বোন পেয়ে। কিন্তু এই খুশি আহাদের সহ্য হতো না। আহিয়া একমাত্র তার বোন। আদনান কেন ওকে আদর করবে? আদনানকে নিজের বোনের কাছে ঘেঁষতেও দিত না। সবাই কত বোঝাতো, কিন্তু আহাদ ছিল একঘেয়ে। আমার বোন মানে আমারই বোন। আদনানের এখানে কোনো হক নেই। তবু আদনান চুপি চুপি সুযোগ পেলে আহিয়ার কাছে যেত। তার সেই নিষ্পাপ হাসি তাকে অদ্ভুত শান্তি দিত। একদিন ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। আদনানের বয়স ছিল 14 বছর আর আহিয়ার 4। আদনান স্কুল থেকে ফিরতে আহিয়ার ছুটে এসে তার কোলে উঠল। আদনান আহিয়াকে আদর করে কোলে নিয়ে উপরে নিজের ঘরে চলে যায়। সেখানে বিছানায় তাকে বসিয়ে দিয়ে নিজে হাঁটু মেরে বসলো তার সামনে। আহিয়ার ছোট্ট হাত দুটো নিজের মুঠে নিয়ে আহ্লাদি স্বরে বলল, তুমি জানো আমি তোমার জন্য কি এনেছি? আহিয়া মাথা নাড়ে, অর্থাৎ সে জানে না। সে শুধু ফ্যাল করে তাকিয়ে আছে। আদনান আহিয়ার সাথে মজা করে বলে, তোমার চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। অবুজ আহিয়া তার কথা মতো চোখ বন্ধ করে নেয়। আদনান নিজের ব্যাগ থেকে একটা ব্রাউন চুলওয়ালা পুতুল বের করে আহিয়ার হাতে দেয়। আহিয়া চোখ খুলে নিজের পছন্দের পুতুল দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে লাফিয়ে উঠল। আদনান আবারও একটা চকলেট বক্স ধরিয়ে দেয়, কারণ আহিয়ার চকলেট পছন্দ। সে যাওয়ার সময় বায়না করে বলেছিল যেন তার জন্য চকলেট নিয়ে আসে। আদনান সেই ছোটোখাটো আবদার ভুলল না। আহিয়া পুতুলটা নিয়ে খুশিতে বিছানার উপর লাফাতে লাগলো। আর আদনানও তখন হাঁটু মেরে বসে ছোট্ট আহিয়ার খুশি দেখছে। ঠিক তখনই দরজার ভূতের মতো দাঁড়িয়ে থাকা আহাদের দৃষ্টি তাদের দুজনকে আঘাত করলো। তার চোখে হিংসা একরাশ আগুন। আহি, তার কণ্ঠ বজ্রের মতন। আহিয়া সেটা বুঝল না। সে খুশি ভাইকে দেখাতে যায় উপহার পাওয়া পুতুলটা। ভাইয়া দেখো, আদনান ভাই আমার ফেভারিট পুতুল এনেছে, আমার খুব পছন্দ হয়েছে, আর এতগুলো চকলেটও এনেছে। আহাত রাগে আহিয়ার হাত থেকে পুতুলটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। জোরে একটা ধমক দিয়ে বলে উঠছে, তোকে কতবার বলছি তোর যা লাগে আমাকে বলবি, আমি এনে দিব। প্রয়োজন হলে নিজের কিডনি বিক্রি করে এনে দিব। তোকে বলেছি না আদনানের কাছ থেকে কিছু নিবি না? তোর ভাই আমি, যা লাগে আমি দিব। আহিয়া ভাইয়ের এমন রাগ দেখে ভয় পেয়ে যায়, ছুট ফুলিয়ে কাঁদতে লাগলো। আদনান এগিয়ে এসে আহিয়াকে দ্রুত কোলে নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। রাগ চেপে বলল, তুই সীমা ছাড়াচ্ছিস আহাত, তোর মাথা খারাপ হয়ে গেছে। আহি এখনো ছোট, ওর সাথে এভাবে কথা বলছিস কেন? আর তাছাড়া আহি আমারও বোন, আমারও ওকে কিছু দেওয়ার অধিকার আছে। আহি শুধু আমার বোন, আমি ওর সাথে কিভাবে কথা বলবো না বলবো সেটা একমাত্র আমার ব্যাপার। আদনান আর কথা বাড়ল না, কারণ আহিয়া তখন ভয় পাচ্ছে। সে মেঝে থেকে পুতুলটা তুলে আহিয়াকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। কিন্তু আহাত পেছন পেছন দৌড়ে এসে আহিয়াকে নিজের দিকে টানতে লাগলো। আহিয়া আদনানকে শক্ত করে ধরে কাঁদতে লাগলো। আমি তোমার কাছে যাব না, তুমি পচা, তুমি শুধু বকো। আদনান যেন খুশি হলো। সে একটা বাঁকা হাসি দিল। আহাদের চোখে তখন রাগে অন্ধ। সে চেঁচিয়ে উঠল, আহি, এবার কিন্তু মারবো তোকে। আদনান চট করে আহিয়াকে কোল থেকে নামিয়ে দেয়। আহাদের মুখোমুখি হয়ে দাঁড়ালো। তার কণ্ঠ ঠান্ডা। এই জন্যই আহি তোকে না, আমাকে বেশি ভালোবাসে। এই কথাটা আহাতকে পুড়িয়ে দিল ভেতর থেকে। কথাটা আহাতের মোটেও পছন্দ হয়নি। তার বোন তার থেকে বেশি ওকে ভালোবাসে। সে আদনানের কলার ধরে সোজা তার নাকে খুশি বসিয়ে দিল। এরপর গলা চেপে পেছন থেকে ঠেলে নিয়ে যেতে ধস্তাধস্তি শুরু হলো দু ভাইয়ের মধ্যে। আদনান জোরে ধাক্কা দিলে আহাত পেছন দিকে ছিটকে পড়ে যায়। ভারসাম্য হারিয়ে সিঁড়ি বেয়ে নিচে গড়িয়ে পড়ল। আহাদের কপাল সহ আরও কয়েক জায়গায় কেটে যায়। বাড়ির বড়রা ততক্ষণে ছুটে এলো। দুই ভাইয়ের লড়াইয়ে পরিবারের সবাই বিরক্ত, ক্লান্ত এবং আতঙ্কিত। অবশ্যই সিদ্ধান্ত হলো আদনান বিদেশ চলে যাবে। সালমান, মীর ও শারমিন তাকে নিয়ে জার্মান চলে যাবেন। আদনান কোনোভাবেই যেতে চাইছিল না।
আহিয়াকে ছেড়ে যেতে হবে এটা তার কাছে মৃত্যুর মতো ছিল, তবুও তাকে যেতে বাধ্য করা হলো। যাওয়ার আগে শেষবার আহাদের দিকে তাকিয়ে পড়ল। তোর কি মনে হয় আমি চলে গেলে আহি আমায় ভুলে যাবে? আমি গেলেও আহি আমাকে আগের মতোই ভালোবাসবে। যখন আহি বড় হবে তখন আমি আবার ফিরবো, ও আগের মতোই আমার কাছে ছুটে আসবে। আহাদ ছুট পাকিয়ে হাসল। চ্যালেঞ্জ করছিস? তাহলে চ্যালেঞ্জ নিলাম। ফিরে এসে দেখবি আহি তোকে চিনতেই পারবে না। আহি তোর থেকে 100 হাত দূরে দূরে থাকবে, আমার থেকে বেশি। তোকে ভয় পাবে, তোর সাথে কথা বলতেও 3 বার ভাববে। কারণ আমি আহিয়াকে এমনভাবে তৈরি করব যে ওর জন্য ওর ভাই যথেষ্ট থাকবে। সেদিন আদনান চ্যালেঞ্জ গ্রহণ করে বাড়ি ছাড়ল। তার বিশ্বাস ছিল আহিয়া তাকে ভালোবাসে, বদলাবে না, কিন্তু সে ভুল ছিল। আহাদের মতো বিচক্ষণ ভাইয়ের কাছে হেরে গেল। বড় হয়ে আহিয়া সত্যি আদনানের থেকে দূরে সরে গেল। সে ছোটবেলার মতো কথা বলে না, হাসে না, ঘোষামতি করে না। আদনান পুরোপুরি ভেঙে যায়, ধীরে ধীরে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নেয়। আহিয়ার প্রতি তার ভালোবাসার রূপটাও ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। নিষ্পাপ ভালোবাসা ধীরে ধীরে পাল্টে গেল গোপন, গভীর, অপ্রকাশিত অনুভূতিতে। আরও গাঢ়, আরও গভীর হতে থাকে। কিন্তু আদনান সেটা নিজের মধ্যে দমিয়ে রাখে, শুধু নিজের ভেতরে আগুনের মতো পুষে রেখেছে। হালিমা বেগমের বলা দীর্ঘ ঘটনাপুঞ্জ শুনে রীতিতে পুরো স্তব্ধ হয়ে গেল। এতক্ষণ ধরে কেবল শুনছিল, কিন্তু মাথার ভেতর প্রত্যেকটা বাক্য প্রতিটি ঘটনার মতো কাঁপছিল। হালিমা বেগম নিজের শাড়ির কোণ দিয়ে চোখের পানি মুছে নিলেন। রিধির চোখে জল। তার মানে 2 ভাইয়ের ঝামেলা শুরু আহিয়াকে নিয়ে হয়েছে। আর আহাদের ভ্রুতে যে কাটা দাগ, যেটা সে বহুবার দেখেছে, অথচ ভাবতো কোনো সাধারণ দুর্ঘটনা, কিন্তু আজ জানো সেটা আদনানের সঙ্গে লড়াইয়ের দাগ। কিন্তু সামান্য এই বিষয় নিয়ে কোনো মানুষ তো সিরিয়াস হয়। তাছাড়া এখন তো আহিয়াও আদনানকে ভালোবাসে। আহিয়ার চোখে মুখে সেটা স্পষ্ট। রিদিতা একটু নড়ে চড়ে বসে তাকালো হালিমার দিকে। আচ্ছা চাচি আম্মু, আম্মা আর বাবা চাচুকে এই বিষয়ে জানালে হয় না? আমি কথা বলবো রিদিতা, আদনানের কষ্ট আমার সহ্য হয় না, কিন্তু ভাবছি আহাদ জানতে পারলে যদি তোর কালাম শুরু করে দেয়। আমি ওনাকে বুঝিয়ে বলবো। আপনি আম্মার সাথে কথা বলেন না চাচি আম্মা। আম্মা তো মনে হয় মানা করবে না। এমন সময় উপরের করিডোর থেকে আহাদের ভারী কণ্ঠস্বর ভেসে এলো। রিদি, উপরে আসো। রিধি চমকে মাথা তুলল। সিঁড়ি গ্রিলে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আহাদ রাজা, অর্ধ নিদ্রা ভরা, কিন্তু বিরক্ত মুখে। রিধি বোঝে না এই মানুষটা আসলে কি। এই তো গভীর ঘুমে রাজ্যে ডুব দিল। সে উঠে এলেই কি তার ঘুম ভেঙে যায়? ভাবনা কাটিয়ে সে সিঁড়ি বেয়ে উপরে উঠল। যে করি হোক ছলে বলে কৌশলে আহাদকে রাজি করাতে হবে। রুমে ঢুকতে আহাদ কটমট গলায় পড়ল। এত সকালে উঠে গেলে কেন? আমার ঘুম বারবার নষ্ট করো কেন? আমি কি করছি? আপনি বসো। কথাটা কেটে ফেলল আহাদ। কেন? আমি ঘুমাবো, মাথা ব্যথা করছে। আমার ঘুম পুরা হয়নি। আর কোনো আগাম সতর্কতা ছাড়াই সে এসে রিধির কোলে মাথা রেখে দিল, যেন এটাই তার স্বাভাবিক অধিকার। রিধি বিস্ময় স্থির। আহাদের ভারী নিঃশ্বাস তার উদরে এসে পড়েছে। ওই মুহূর্তে আহাদের কণ্ঠ নরম হয়ে গেল। রিধির কোমল হাত টেনে নিজের মাথায় রেখে অদ্ভুত স্বরে বলল, মাথাটা টিপে দাও তো, খুব ব্যথা করছে। রিধি ধীরে ধীরে তার ঘন চুলে হাত বোলাতে লাগলো। মনে মনে ভাবলো এটাই সুবর্ণ সুযোগ, এখন বললে হয়তো শুনবে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজে সাবধানতার সাথে বলল, একটা কথা বলবো মন্ত্রী মশাই? আহাদের ঠোঁটে আধো ঘুমন্ত হাসে। একটা না, 1000টা বলো, আমি শুনছি। রীতি সাহস সঞ্চয় করে বলল, যদি আহিয়া কাউকে ভালোবাসে, কোনো ছেলেকে, আপনি কি মেনে নেবেন? হুম, যদি সেটা আদনান না হয় তাহলে অবশ্যই মেনে নেব। কিন্তু কেন? আদনানের সাথে সমস্যাটা কোথায়? আহাদের কণ্ঠে এক লহমায় বদলে গেল। এত কিছু জানতে হবে না, আর আমার সামনে আদনানের নাম উচ্চারণ করবে না, তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। হঠাৎ হৃদির আঙুল স্পর্শ করলো তার ভ্রুর কাটা দাগে। ছোটবেলার একটা ঘটনা নিয়ে আজও আপনি জেদ করে বসে আছেন। এটা কি ঠিক?
একটা কথা মনে রাখবেন, জেদ কিন্তু মানুষকে ধ্বংস করে। এক ঝটকায় আহাত তার হাত সরিয়ে দিল। চোখ দুটো আগুনের মতো লাল, যেন স্বয়ং অগ্নিকুণ্ড। তার মুখের দিকে তাকানো কঠিন। সে গর্জে উঠল। বলেছিলাম এসব বিষয়ে কথা বলবে না। কেন আমার মেজাজটা খারাপ করছিস জানো? হৃদি গিলে ফেললো ভাইটা, কিন্তু সে এবার পিছিয়ে যাওয়ার মেয়ে নয়। সে শক্ত করে বলল, কেন বলবো না? আপনি যেমন আমাকে ভালোবাসেন, আদনান ভাইও তো আহিয়াকে ভালোবাসে, তাহলে কেন? কথাটা শেষ করার আগেই কাঁচ ভাঙার বিকট শব্দ। আহাত টেবিলের উপরে পানির বোতল তুলে সোজা ড্রেসিং টেবিলে আয়নায় ছুঁড়ে মারল। আয়নাটা মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে পড়লো। রীতি আতঙ্কে চোখ বুজে নিল। তার বুক ধরধর করছে, হাত করছে উঠল। আদনান, 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 কতবার বলেছি চুপ থাকতে? কতবার? আমার কথা কানে যায় না? সকাল সকাল একই পকর পকর শুনছি কখন থেকে। মাথাটা এমনিতেই ধরে আছে, তার উপর এখন তার নিঃশ্বাস যেন আগুনের মতো। ড্রেসিং টেবিলে টুকরোতে আলোর প্রতিফলনে আহাদের চোখ আরো লাল দেখাচ্ছিল। হৃদি ভয়ে গুটিয়ে গেল। তার চোখ থেকে অনবরত পানি পড়ছে। নিচের তলা থেকে দৌড়ে এলো আফরোজা শেখ, হালিমা বেগম আর বাণী। আহাত তখনও তীব্র রাগে ফুঁসছে। টেবিল থেকে ফোন আর ওয়ালেট তুলে সেই অবস্থায় ঘট ঘট করে বেরিয়ে গেল। যাওয়ার সময় ভারী দরজাটা এক লাথি মারল। শব্দটা যেন গোটা রুমটাকে কাঁপিয়ে দিল। আফরোজা শেখ কিছুই বুঝতে পারছিলেন না, কিন্তু হালিমা বেগম সব আন্দাজ করে ফেলেন। হৃদিতা ফুপিয়ে কাঁদতে কাঁদতে আফরোজা শেখকে জড়িয়ে ধরল। আফরোজা শেখ তাকে বুকের মধ্যে টেনে নিলেন। সে হৃদিতাকে কি সান্ত্বনা দিবেন? তার নিজের চোখেই ক্ষোভ, হতাশা আর পরাজয়ের ছাপ। দিন যত যাচ্ছে তার ছেলের রাগ, জেদ, উন্মাত্ততা তত বাড়ছে। মীর হাউসের হলঘরটা সকাল সকাল একরকম অদ্ভুত চাপা নিস্তব্ধতায় মোড়ানো। আহাত রাজার এই বিস্ফোরণের কারণে সবার মনে কিছুটা অস্বস্তিকর শূন্যতা। হালিমা বেগমের কাছ থেকে সবকিছু শোনার পর সবাই একরকম বাকরুদ্ধ হয়ে গেছে। কেউ তো কখনো ভাবেই নাই এমন কিছু হতে পারে। আফরোজা শেখ নিজের নির্দিষ্ট চেয়ারে বসে আছেন একরকম নিঃশব্দ হয়ে। পাশে আমজাদ মীর আর আশফাক মীর। হালিমা বেগম তাদের পাশেই দাঁড়িয়ে আছে। হৃদিতা সিঁড়ির রেলিং ধরে ঘেঁষে শেষ সিঁড়ি ধাপে বসে তাকিয়ে আছে সামনে শ্বাসরুদ্ধকর দৃশ্যপটের দিকে। আদনান মেঝেতে আফরোজা শেখের পায়ের কাছে বসে আছে। সামান্য নাক টেনে ফুপিয়ে উঠল। আফরোজা শেখ কতবার করে বললেন উঠতে, কিন্তু আদনান যেন আর জেদ ধরে বসে আছে, যেদি বাচ্চাদের মতো। তার চোখ জোড়া লাল, রক্তিম মাফা হয়ে আছে, কঞ্চ ভঙ্গুরতা। আমায় আহিকে দিয়ে দেন না ছোট আম্মা, আমি কথা দিচ্ছি আর কখনো কোনো কিছুর আবদার করব না, কখনো না। আমার শুধু ওকে চাই। আপনি বলতেন না আমার যদি কাউকে পছন্দ থাকে তাহলে যেন বলি। আজ আমি বলছি ছোট আম্মা, আহিকে আমি শুধু পছন্দ করি না, আমি ওকে ভালোবাসি। বরং পছন্দের মাত্রা তো পেরিয়ে গেছে বহু আগেই। আমি আপনার মেয়ে আহিয়া রোজা বীরকে চাই। আমাকে দিয়ে দেবেন, আমাকে দিয়ে দেন না। আদনানের বলা প্রত্যেকটা কথায় উপস্থিত সবাই হতবাক, হতভম্ব। যে আদনান মুখ ফুটিয়ে এক কাপ কফি চাইতো, দুবার ভাবতো সে কিনা আজ নিজের আহিয়াকে চাইছে। আফরোজা শেখ আজ স্পষ্ট বুঝতে পারলো আদনান সবসময় বিয়ে নিয়ে এমন হেয়ালি কেন করতো, কেন কোনো মেয়েকে পছন্দ করতো না। আদনান তাকে ইনি বিনি বহুবার এটি বোঝাতে চেয়েছে, অথচ বিচক্ষণ আফরোজা শেখ এটা বুঝলেন না যে আফরোজা শেখ চোখের পলকে অপরাধী নারী নক্ষত্র ধরে ফেলেন। সে কিনা আজ নিজেদের দুই ছেলেকেই বুঝতে পারল না। আফসোস। আশফাক মীর এসে আদনানকে টেনে উঠাতে চাইলেন। তোর মাথা খারাপ হয়ে গেছে আদনান, উঠে আয়। এতদিন তো মুখে ঠুলি পড়েছিলে, আর এখন পায়ে পড়ছিস কেন? আদনান মাথা নাড়ালো। না না, যতক্ষণ পর্যন্ত ছোট আম্মা রাজি না হবে আমি উঠবো না চাচ্ছু। আফরোজা শেখের শিরা উপশিরা শক্ত হয়ে উঠল। সে শুধু চুপচাপ শুনছেন, তার কিছু বলার মতো আপাতত ভাষা নেই, কোনো প্রতিক্রিয়া নেই। এটাই আদনানকে আরো মরিয়া করে তোল। সে একরকম হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল আমজাদ মীরের কাছে, দু হাত ধরে হাঁটতে জানালো। ছোট আব্বু, আপনি কিছু বলেন না, বলেন না আমায় আহিকে দিয়ে দিবেন। আপনারা সবাই এমন বোবার মতো বসে আছেন কেন? আমার ভিতরটা যে পুড়ে যাচ্ছে সেটার মর্মর শব্দ কি পাচ্ছেন না? আপনারা যদি এবার কিছু না বলেন আমি সত্যি শেষ হয়ে যাব।
আমজাদ মির চোখ জোড়া ঝাপসা হয়ে এলো। নিজের ভাইয়ের একমাত্র আদরের সন্তান তার পা ধরে তার মেয়েকে চাইছে। এই দৃশ্য যদি তার ভাই দেখতো তাহলে কিভাবে সহ্য করত? আমজাদ মির ভাবেন এটা কি এমন বড় চাওয়া, অথচ আদনানের চাওয়ার মধ্যে যে ব্যাকুলতা তা সবাইকে রীতিমতো স্তম্ভিত করছে। আদনানকে টেনে তুললেন আমজাদ মির, নিজের পাশে বসিয়ে গম্ভীর কণ্ঠে একটাই প্রশ্ন করলেন। তুমি এতদিন ধরে আহিয়াকে ভালোবাসো বলনি কেন? আদনান মাথা নিচু করে আবারও সামান্য নাক টানল, ফিসফিস করে বলল, ভয়ে, হারিয়ে ফেলার ভয়ে। যদি আপনারা মেনে না নেন, যদি আহিকে। আহিয়া, হৃদিতার বিস্ময়কর কণ্ঠস্বরে আদনানের কথা বন্ধ হয়ে গেল। সবাই একসাথে ঘুরে তাকালো হৃদিতার দিকে। অতঃপর তার দৃষ্টি অনুসরণ করতেই দেখলো আহিয়া উপরে করিডোরে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। নিচের এই শ্বাসরুদ্ধকর করা দৃশ্য তার দেখে তার বুকের পাঁজর চঞ্চন করে উঠল। দৃষ্টি মিলল আদনানের রক্তবর্ণ চোখের সাথে। কয়েক সেকেন্ড আটকে রইল তাদের দৃষ্টি। অতঃপর আহিয়া তাকালো বাকি সবার দিকে। এখানে সবাই তার আপনজন, অথচ এই মুহূর্তে সবাইকে অচেনা লাগছে। সবাইকে তার শীতল অশ্রু টপ টপ করে পড়ছে। ঠোঁট চেপে ধরে একদরে সেখান থেকে চলে গেল। আদনানও পা বাড়লো, কিন্তু তার আগে হৃদিতা ছুটে গেল আহিয়ার পিছু। তাই আদনান নিজেকে সংযত করলো, কারণ এই মুহূর্তে আহিয়াকে একমাত্র হৃদিতাই সামলাতে পারবে। আর তাদের একটু একা থাকতে দেওয়া প্রয়োজন। আহিয়া একা দৌড়ে নিজের রুমে এসে বিছানায় ধপ করে পড়ল। বালিশে মুখ গুজে জর্জরিত হয়ে কাঁদতে লাগলো। তার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। হাদনানের এমন রূপ সে কখনো দেখেনি। হাদনান তাকে এতটা ভালোবাসে, এতটা তীব্রভাবে চাইতে পারে, আহিয়ার কল্পনাও ছিল না। হাদনানের বলা প্রত্যেকটা হুটহাট কথাগুলোর মানে এখন আহিয়া বুঝতে পারছে, বেশ বুঝতে পারছে। হৃদিতা এসে এক মুহূর্তের জন্য নিস্তেজ হয়ে গেল। সে কি বলে আহিয়াকে সান্ত্বনা দেবে? সে যে নিজেই এখন পর্যন্ত শান্ত হতে পারেনি। আহিয়ার কান্নার রেশ শুনে হৃদির চোখ সাপসা হয়ে এলো। একবার পলক ফেলে চুপ করে পড়বে তার অবাধ্য অশ্রুর ধারা। সে কোনোভাবেই সামলে আহিয়ার পাশে গিয়ে বসল। কাঁধে হাত রাখতে আহিয়া হুট করে হৃদিতাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তার কান্নার তোড়ে হৃদির শরীরও কেঁপে কেঁপে উঠছে। সে আহিয়াকে শান্ত করতে চাইল। আহিয়া প্লিজ শান্ত হ, সবকিছু ঠিক হয়ে যাবে। তুই এভাবে কেন কাঁদছিস? কিন্তু আহিয়ার কান্নার তোর আরো তীব্র হয়ে উঠল। সে কাঁদতে কাঁদতে ভাঙা স্বরে বলতে লাগলো, আদনান ভাই আমায় এতদিন কেন বললো না রিধি? কেন বললো না উনি আমাকে ভালোবাসে? কেন বললো না আমার তাকে লাগবে? আহি, আমি কি ওনাকে ফিরিয়ে দিতাম? না তো। তাহলে কেন শুধু শুধু আমায় কষ্ট দিল? আর কেন এবার নিজে এতটা কষ্ট বহন করলো? হৃদিতা একটু নীরবতার পর বলল, এখন তো সবাই সবটা জেনেই গেছে, তাই না? এখন তো আর তোদের কষ্ট পেতে হবে না, ভেতরে ভেতরে ভারী বোঝা বহন করতে হবে না। সবকিছু ঠিক হয়ে যাবে দেখবি, সবকিছু ঠিক হয়ে যাবে দেখবি। আহিয়াকে সান্ত্বনা দিলেও হৃদির নিজের ভেতর ঝড় বইছে, অনেক বড় ঝড়। আহাজ রাজার এমন আচরণ তাকে ভীত করেছে। সামান্য একটা বিষয় নিয়ে এমন প্রতিক্রিয়া সে কখনো আশা করেনি। বিশেষ করে তার সাথে এমনটা কি করে করতে পারলো। হৃদিতা চোখ মুছে নিল, নিজেকে কোনোরকম সামলিয়ে আহিয়াকে এক গ্লাস ঠান্ডা পানি দিল। আহিয়া ঝকঝক করে এক নিমিষে এই পানিটা খেয়ে নিল। হৃদিতা তার হাত দুটো নিজের মুঠোয় নিয়ে কিছুটা নরম সুরে পড়ল, তুইও আদনান ভাইকে ভালোবাসিস তাই না? কিন্তু তোর ধারণা নেই আহি, আদনান ভাই তোকে কতটা তীব্রভাবে ভালোবাসে। তোকে ভিক্ষুকের মতো করে চাইছে। তুই যদি সেই আর কি শুনতি তাহলে তুই ঠিক থাকতে পারতি না, কিছুতেই ঠিক থাকতে পারতি না। আহিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মনে হলো হৃৎপিণ্ডের সবটুকু ব্যথা উঠে এসে গলায় আটকে গেছে। কত কিছু, কত ঘটনা তার মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে। হঠাৎ তার বোধ হলো সে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিয়ে হাসপাস করে পড়ল, তুই ভাইয়াকে এসব বলছিস? আদনান ভাইকে নিয়ে, আমাদের সম্পর্ক নিয়ে কথা বলছিস? হৃদিতা মৃদু মাথা দোলালো। আহিয়া একটু অসহায়ের মতো করে বলে উঠল, কেন বলতে গেলি? কেন আমাদের জন্য নিজেদের সম্পর্ক ঝুঁকিতে ফেলতে গেলি? তোর ভাইয়ার রাগ সম্পর্কে ধারণা নেই রিধি। শুধু শুধু কত কিছু ঘটে গেল। শুধু শুধু না আহিয়া, এসব বলার প্রয়োজন ছিল। তোর ভাইয়ের জেদ রাগের জন্য তোদের জীবন কেন নষ্ট হবে? সবকিছু তো আর ওনার মন মতো চলতে পারে না, তাই না?
যা হয়েছে ভালোই হয়েছে, এখন অন্তত সবাই জেনে গেছে। আয়া কিছুক্ষণ চুপ রইল, একটা দীর্ঘ শ্বাস ফেলল। রিধির চোখ দেখলে বোঝা যায় রিধি কতটা দুঃখ পেয়েছে। সে নাক টেনে জানালার দিকে তাকালো, নিজের বুকের মধ্যে চাপা প্রশ্নটা বেরিয়ে এলো নিঃশব্দে। ভালোবাসার যন্ত্রণা এতটা তীব্র কেন হয়? পুরো দিনটা রীতিতে আর কেটেছে অন্তহীন অস্থিরতায়। তার ভেতরটা যেন উল্টো পাল্টা ঢেউ খেলছে। পরিবারের সবাই আদনান আর আইয়ার সম্পর্কটা মেনে নিয়েছে, শুধুমাত্র আহাদ রাজা ছাড়া। আজকে সারা দিনেও একটিবারের জন্য আহাদ রাজা দেখা মেলেনি। তার কোমল হৃদয়টা বড্ড বেশি বেসামাল হয়ে যাচ্ছে, সামলানো দুষ্কর। সে কয়েকবার ঘর থেকে বারান্দা থেকে ঘরে পায়চারি করতে করতে অবশেষে সোফায় এসে বসলো। পেছনে মাথাটা হেলিয়ে দিয়ে সিলিংয়ের দিকে তাকাতে অজান্তে একটা ভাবনা আসলো। সে যখন আজ রাজাকে জিজ্ঞেস করেছিল আহিয়ার ভালোবাসা মেনে নেবে কিনা, তখন সে সরাসরি উত্তর দিয়েছে আদনান না হলে অবশ্যই মেনে নেবে। তবে কি আহাদ রাজা আগে থেকে জানতো আহিয়া আর আদনান গোপনে গোপনে একে অপরের জন্য অনুভূতি বহন করেছে? আর যদি জেনে থাকে তাহলে এতদিন কোনো প্রতিক্রিয়া দেখালো না কেন? এমন হাজার হাজার প্রশ্ন ঘুরছে রিদিতার মন আর দিমাগে। একসময় এই চিন্তার ঢেউ তার চোখ ভারী করে দিল। ভাবতে ভাবতে তার চোখ লেগে আসে, নিঃশ্বাস ভারী, রাত গভীর, অর্ধপ্রহরীর নীরবতা নেমেছে। মীর হাউজের মূল ফটক পেরিয়ে আহাদ রাজা বাড়িতে পা রেখেছে। ভেতর একরাশ অনুতাপ, নিজের প্রেয়সীর সাথে রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে কি বলেছে সে নিজেও জানে না। এই রাগ নিয়ন্ত্রণ করার জন্য সে কত কিছু করলো, সাইকিয়াট্রিস্ট পর্যন্ত দেখিয়েছে, থেরাপি নিয়েছে, অথচ কিছুই তাকে পুরোপুরি বদলে দিতে পারেনি। ফলাফল শূন্য। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। হঠাৎ করে মনে পড়লো আহিয়ার কথা, তাই দিক বদলে সে বোনের ঘরের দিকে পা বাড়ল। দরজা আধ খোলা, আধো আলোর ভেতরে তার চোখে পড়লো ঘুমন্ত আহিয়ার মুখ। এগিয়ে এসে তার মাথার পাশে বসলো, কপালের চুলগুলো আহত হাতে সরিয়ে দিয়ে ভঙ্গুর কণ্ঠে বলে উঠল, তোর ভাই খুব খারাপ আহি, খুব খারাপ। তোকে ভালোবাসে বেশি প্রকাশ করে কম। আসলে কি বলতো আহাদ, রাজা নিজের দুর্বলতা প্রকাশ করতে শিখেনি। নিজের অনুভূতি কিভাবে প্রকাশ করতে হয় সেটার সঠিক নিয়ম জানে না। এই জন্য সবাই ভাবে আহাদ রাজার হৃদয় কংক্রিটের হৃদয়, অনুভূতিহীন, আবেগ তাকে ছোঁয়া না। কিন্তু সবাই এটা বুঝলো না আহাদ রাজাও একটা রক্তে মাংসে গড়া মানুষ। সে চোখের কোণে জমে থাকা কিঞ্চিত অশ্রুকণা বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে নিল। চাদরটা তুলে দিল আহিয়ার শরীরে, মাথাটা আলতো করে বালিশে ঠিক করে শুইয়ে দিল। এতে একটু নড়ে চড়ে উঠল আহিয়া, কিন্তু তখনও আহিয়ার চোখ বন্ধ। আহাদ আবার বলতে লাগলো, আমি একজন ব্যর্থ ভাই, ব্যর্থ সন্তান, ব্যর্থ জীবনসঙ্গী। কারোর মনের মতো হতে পারলাম না, কিন্তু বিশ্বাস করো ইচ্ছে করে করছি না। সবাই আহাদ রাজার রাগটাই দেখলো, কিন্তু আজ অবধি কেউ এটার কারণ জানতে চাইল না। হালকা হেসে উঠল। যাকগে সেই সব কথা। তোকে একটা কথা সব সময় বলছি, আজও বলছি, তোর যা লাগবে নির্দ্বিধায় বলবি। তোর ভাই কিডনি বিক্রি করে হলেও তোকে এনে দিবে। আহাদ আর বসে থাকতে পারলো না, উঠে ড্রিম লাইটটাও বন্ধ করে দিল। দরজাটা আস্তে করে শব্দ করে খুলে বেরিয়ে যেতেই আয়া ফুঁপিয়ে উঠল। চোখের জলে বালিশ ভিজে একাকার। এতক্ষণ ধরে সে তার ভাইয়ের সব কথাই শুনেছে, কিন্তু সাহস হয়ে উঠল না উল্টো কিছু বলার। সে তো বলতেই পারত। আমার ভাই যেমনই হোক, সে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাই। কিন্তু পারল না এই সামান্য কথাটা বলতে। আহাদ রাজা নিজের ঘরের সামনে এসে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। অতঃপর ধীরে ভিতরে ঢুকে চারিদিকে একবার চোখ বুলাতেই ম্লান আলোয় দেখতে পেল তার প্রেয়সী সোফায় ঘুমিয়ে আছে, একটু এলোমেলো, হয়তো অনিচ্ছায় চোখ লেগে এসেছে। সে বেশ বুঝতে পারলো তার অপেক্ষায় ছিল। সে ধীর পায় এসে তার সামনে হাঁটু মুড়ে বসল। পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে রইল সেই মাধুর্যতার আবিরে মাখা মুখটার দিকে। একটা ভারী নিঃশ্বাস ফেলে নিজের উষ্ণতার হাতে মুঠোয় নিয়ে নিল প্রেয়সীর কোমল হাত দুটো। নিঃশব্দে দুটো চুমু খেলো সেই উষ্ণ হাতের তালুতে। তারপর তার কানের পাশে চুলগুলো গুজে দিল। যেহেতু আকাশ মেঘলা, একটু ঠান্ডা বাতাসও আছে, তাই রিধি ঠান্ডায় সামান্য কুকড়ে গেল।
সে দ্রুত বিছানা থেকে চাদর এনে গায়ে জড়িয়ে দিল, এরপর ঝুঁকে আরো একবার তার চওড়া ঠোঁট ছোঁয়ালো প্রেয়সীর কপালে। হৃদিতা গভীর ঘুমে বিভোর, বুঝতেই পারল না তার ছোঁয়ার তীব্রতা। আহাদ রাজা উঠে বারান্দা এসে দাঁড়ালো। এই এক ঝাপটা হাওয়া এসে তার চুলগুলো আরো এলোমেলো করে দিল, অথচ সেই শীতল বাতাস তার ভেতরে দাহটাকে ঠান্ডা করতে পারল না। সেই পকেট থেকে একটা সিগারেট প্যাকেট বের করলো, হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার দেখলো, যেন ভাবছে জ্বালাবে কিনা। হৃদিকে পাওয়ার পর থেকে এতদিন হেসে একটা সিগারেটও ছুঁয়ে দেখেনি, অ্যালকোহলের বোতলে চুমুক বসায়নি। তার জীবনে যখন এত বড় নিষ্পাপ একটা হালাল নেশা আছে, তখন হারাম নেশা তার কাছের কোনো মূল্যই রাখে না। সে ঘাড় বাঁকিয়ে ভেতরে একবার তাকালো ঘুমন্ত হৃদিতার দিকে, কিন্তু থেসে প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিল। প্রয়োজন নেই তার এটার, সে বিড়বিড় করে আওড়ালো। যতদিন তার প্রেয়সী তার কাছে থাকবে আহাদ রাজা কোনো নেশাই ছুবে না। সকালে সূর্যের রশ্মি এসে চোখে লাগতে আহাত কেজিত বিরক্ত হয়ে চোখ কুচকে নিল। রাতভর বারান্দা ঠান্ডা বাতাসে শরীর জমে গেছে, আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসলো। সোফায় শোয়ার অভ্যাস নেই বিদায় ঘাড় ব্যথা হয়ে গেছে। ঘাড়টাকে এদিক ওদিক ঘুরিয়ে একটু আরাম নেওয়ার চেষ্টা করলো। তারপর উঠে রুমে আসতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে, কারণ রিদিকে কোথাও দেখতে পেল না। রিদি সকাল সকাল ওঠার অভ্যাস আছে, এখন হয়তো নিচে কিংবা আহিয়ার কাছে, তাই সে আর মাথা ঘামালো না। তার এখন লম্বা একটা শাওয়ার নেওয়া প্রয়োজন, সে তাই করল। দীর্ঘ 1 ঘন্টা সময় নিয়ে বরফ ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে বেরোলো, কিন্তু এরই মধ্যে রিধি একবারের জন্য আসলো না। আহাদের কপালে ভাঁজ পড়লো। সে কোনো মতে রেডি হয়ে শার্টের হাতটা গোটাতে গোটাতে নিচে নামলো। তখনই চোখে পড়লো হল ঘরের রমরমা পরিবেশ। সালমান মীর আর শারমিন জার্মানি থেকে ফিরেছে। পুরো মীর হাউস যেন সরগরম হয়ে গেছে তাদের আগমনে। আহাদ রাজা বুঝতে পারলো তার বড় আব্বু আম্মুর হুটহাট আসার কারণ আদনান আহিয়া। সে একবার তাকালো আদনানের দিকে। আদনান শিরদাঁড়া সোজা করে বসে আছে, চোখে মুখে স্থিরতা। আহাদ রাজা নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিয়ন্ত্রণ করে জমে থাকা রাগের আগুনটা। এখানে মোটামুটি সবাই খুশি, শুধু আহিয়া এক কোনায় থম মেরে বসে আছে। আহাদকে দেখতে সালমান মীর এসে তাকে জড়িয়ে ধরলেন। হ্যালো মাই মিডল সান, কেমন আছো? আহাদ রাজা নিজের স্বরে বলে। আসসালামু আলাইকুম বড় আব্বু, বড় আম্মু। শারমিন মুচকি হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আমার রাজা তো দেখছি আগের সো হ্যান্ডসাম হয়ে গেছে। হ্যাঁ, এই বলে শারমিন এগিয়ে এসে আহাদের কপালে মমতার মৃদু ঠোঁট ছোঁয়ালো। আহাদও সামান্য নিচু হয়ে তাকে সুবিধা করে দিল। সালমান মীর মৃদু হেসে রসিকতা করে বললেন, হতেই হবে, বউয়ের আদর যত্ন সেরা যে পাচ্ছ এখন। সবাই হালকা হাসলো। আহাদ রাজার ঠোঁটের কোণেও হাসি রেখা। এরপর আরো কিছুক্ষণ গল্পে আড্ডায় মেতে রইল হল ঘরটা, কিন্তু আহাদ রাজার চোখ জোড়া তার প্রেয়সীকে খুঁজছে। নিচে আসার পর একবারও চোখে পড়ল না রিধি। মায়ের ডাকে আহাদ রাজার মনোযোগ ঘুরে যায়। আফরোজা শেখ তার দৃঢ় স্বরে বলেন, তুমি হয়তো সব বুঝতে পেরেছো এতক্ষণে। আমি আর তোমার বাবা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। তোমার বড় আব্বু বড় আম্মুকেও সে জন্য আসতে বলা। আশা করি এবার তুমি তোমার মতামতটা জানাবে, আর আমি না শব্দটা শুনতে চাই না। আহাদের চোখে ক্রোধের ছলকানি উঠল। সে একবার তাকালো আহিয়ার দিকে। আহিয়া চাতক পাখির মতো চেয়ে আছে তার উত্তরের অপেক্ষায়। এই মুহূর্তে তার কাছে তার বোনের খুশি গুরুত্বপূর্ণ। আহাদ তার বা হাতের উঁচু পিছিয়ে দিয়ে নাকটা খুশি নিল। নিজের রাগ নিজের হাড় গিলি নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবাই যখন মতামত দিয়েই দিয়েছো, তাহলে আর আমার মতামত জেনে কি হবে? আর তাছাড়া আহিও যখন এটাই চাইছে, তাতে আমার কোনো আপত্তি নেই। ওর খুশি আমার খুশি। এনজয় দিস মোমেন্ট। এই বলে সে উঠে চলে যায়। প্রথম সিঁড়ির ধাপে পা বাড়াতে শারমিন বলে উঠলেন, হৃদিতা কোথায়? একবারও তো দেখলাম না। ও কি এখনো ঘুমোচ্ছে? আহাদ রাজার পা আটকে গেল সিঁড়ির ধাপে। বুকের ভেতরে কেমন থাপ করে নিচে নেমে গেল। আদিল বলে উঠল, আরে না না বড় আম্মু, ভাবি তো সকাল সকালই উঠে যাই। আজকে হয়তো একটু বেশি ধকল গেছে, তাই উঠতে পারেনি। আদিল রসিকতার ভঙ্গিতে চোখ টিপে দিল আহাদকে। আহাদ স্পষ্ট বুঝতে পারলো আদিলের কথার টন, কিন্তু এই মুহূর্তে তার রাগ হচ্ছে না, বরং তার বুক দখল করে নিল। সে হালিমা বেগমকে জিজ্ঞেস করলো, রিদি নিচে আসেনি? কই না তো,
আমরা তো আরও ভাবছি ও হয়তো ওপরেই আছে, শরীর টরীর খারাপ তাই হয়তো নিচে আসেনি। এমনিতে তো সকাল সকাল ফজরের নামাজ পড়তেই উঠে যায়। আহি, রিদি কোথায়? আহাত তৎক্ষণাৎ আহিয়ার দিকে ঘুরে পড়ল। আহিয়া ভরকে গেল। সে তো নিজেও জানে না, গত রাতের পর আর দেখা হয়নি। সে মাথা নেড়ে বলল, আমি তো জানি না, আমিও তো ভাবছি ও উপরে আছে। একবার ডাকতে চেয়েছিলাম কিন্তু ওর মন খারাপ ছিল তাই আর ডাকিনি। সিট সিট। আহাত রাজা তাদের দাঁত চেপে গর্জে উঠল। পাশে থাকা সোফাটা সজোরে লাথি দিয়ে উল্টে ফেলে দিল। মুহূর্তে পুরো হল ঘর থমথমে নীরবতার রূপ নিল। আদিল এগিয়ে এসে বলল, ভাই কি হয়েছে? ভাবি কোথায় গেছে? তুমি কি সত্যিই কিছু জানো না? আহাত রাজা কটমট করে তাকালো আদনানের দিকে, চোখের দৃষ্টিতে আগুন। আদনান অস্বস্তিতে নড়ে বসলো। এমন সময় আফরোজা শেখ চিন্তিত কণ্ঠে বললেন, আমার মনে হয় রিদিতা রাগ করে ওর বোনের বাড়ি চলে গেছে। গতকাল মেয়েটা অনেক ভেঙে পড়েছিল, কান্নাও করেছে খুব। আশফাক মীর আহিয়াকে বললেন, এ আইয়া, তুই ওর বোন? কি যেন নাম? ও ঈশানী। ঈশানীকে একটা কল কর, তাহলেই তো নিশ্চিন্ত হওয়া যাবে। আহিয়া ফোন হাতে নিতেই আহাত বজ্র কণ্ঠে গর্জে উঠল, কোনো প্রয়োজন নেই কল করার, আমি এখনই যাচ্ছি। থাপড়াইয়া চেহারার নকশা পাল্টাইয়া দিব। কত বড় সাহস! আহাদ রাজার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যায়, বজ্জাত বেডি। আহাত রাজা গটগট করে বাসা থেকে বেরিয়ে গেল। পিছু পিছু আদিলও ছুটল। সবাই একরকম আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে তাদের চলে যাওয়ার দিকে। না জানি আবার কোন ঝড় আসতে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ডান পাশে দাঁড়িয়ে আছে দুইটা কালো গাড়ি। প্রথম গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে শাহিন, চোখে চকচকে কালো সানগ্লাস, গায়ে হালকা ব্রাউন ব্লেজার। ব্যাপারটা এমন যেন সে কোনো ছবির শুটিং বাদ দিয়ে এখানে চলে এসেছে। দ্বিতীয় গাড়িতে নাদিমা শাওন। শাহিন ঘড়ির দিকে তাকালো। প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে আনিকার জন্য, কিন্তু আনিকার এখানে আসার নামগন্ধ নেই। শাহিন কিছুটা বিরক্ত হলো, আর বিরক্তির উৎস আনিকা আর তার মা। প্রতিদিন সকাল সন্ধ্যা তার মায়ের একই ঘ্যানঘ্যানানি। আমি আর একা একা কত থাকবো? এখন আর সংসার করার মতো রথ নেই আমার। তো নিজের জন্য না হলো আমার জন্য একটা সঙ্গী দরকার। আজকে তো তার মা একদম জেদ ধরেই বসেছিলেন, বিয়ে করতেই হবে। তার মায়ের জন্য কাজ কাম ফেলে এখন বউ খুঁজতে হচ্ছে। তাছাড়া শাহিনের নিজেরও তো বয়স হয়েছে। এখন যদি একটা বিয়ে টিয়ে না করে তো জীবন যৌবন তো এখন সব বুড়িগঙ্গার পানির মতো ঘোলা হয়ে যাবে। শেষমেশ নাদিমা শাওনের কথায় আনিকার কথা মতো মাথায় আসলো। গতকাল সে একটা চাল চালো ফোন করে সেই ঋণ শোধ করার নাম করে রান্না করে নিয়ে আসতে বলেছে, অথচ এই মেয়ে এখনো এলোই না। তার চোয়াল শক্ত হয়ে গেছে। তার কি সময়ের কোনো মূল্য নেই? আজব। এমন সময় দেখা গেল গেট পেরিয়ে আসছে আনিকা, সাথে নীলা আর মিতু নামের মেয়েটাও আছে। আনিকা এগিয়ে আসলো। নীলা আর মিতু একটু দূরে দাঁড়িয়ে আছে। কাছে আসতে শাহিন গলা খাকারি দিয়ে একটু ছাড়তে সুরে বলল, আপনার তো দেখি ঋণ শোধ করার কোনো তাড়া নেই। 1 ঘন্টা বসিয়ে রেখেছেন, এবারে ঋণ শোধ করবেন কি দিয়ে? আনিকা মনে মনে কপাল কুচকাল। একবার জান বাঁচিয়েছে বলে একদম পেয়ে বসেছে যত সব। তবে মুখ ফুটিয়ে সেসব কিছুই বলল না, সামান্য হাসি চিনি বলল, আনিকা তাহসিন কখনো কারোর ঋণ রাখে না। আর আপনি কথায় কথায় ঋণের কথা তোলেন কেন? আপনি আবার সুদখোর নন তো? শাহিন ঠোঁটে একদিকে চেনে হাসল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকাল সুদ ছাড়া জীবন চলে নাকি? সময় যত গড়াবে সুদের পরিমাণ তত বাড়বে। আনিকা ভেতরে ভেতরে রাগে ফুটছিল, তবে ঠোঁট চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করলো। ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে শাহিনের হাতে তুলে দিয়ে বলল, এই নিন আপনার সুদ। এটা আসল, সুদ তো এখনো বাকি আছে। মানে? আনিকা হতবাক। শাহিন বাঁকা হাসলো। টিফিন বক্সটা খুলতেই পাস্তার সুন্দর একটা ঘ্রাণ এসে নাকে ঠেকলো। ক্রিমি চিকেন পাস্তা। সে 2 আঙুল দিয়ে সামান্য তুলতে শাওন বজ্রের পাতের গতিতে এসে বক্সটা ছিনে নিল। শাহিন রাগে চোখে তাকালো ওদের দুজনের দিকে। নাথি মুটলো, এভাবে তাকাইয়া লাভ নাই, এটার ভাগ আমাদেরও আছে না রে শাওন? অবশ্যই, কোনো সন্দেহ আছে? শাহিন চোখ বড় বড় করে পড়ল, তোরা দেখছিস না মেয়ে মানুষ সামনে দাঁড়ানো, একটু ভদ্র হতে শিখ। শাওন চোখ সুকুচিত করে বলল,
খাইতে দে আগে, পরে ভদ্রতা দেখামু। আনিকা একটা শুকনো ঠোক গিলে নিল। শাওন আর নাদিম উদ্দেশ্য করে বলল, এটা আপনারা খাবেন না প্লিজ, এটা স্পেশালি ওনার জন্য এনেছি। আসলে ওনার তো আমার হাতের রান্না খাওয়ার অনেক ইচ্ছা, তাই। ওর বন্ধুরা খেলেই ওর খাওয়া হয়ে যাবে। ওর বন্ধুরা খেলে ওর খাওয়া হয়ে যাবে। এই বলে দুজনেই আঙুল দিয়েই তুলে খাওয়া শুরু করলো। আনিকা কয়েকবার বারণ করেছে, কারণ সে তো জানে এটার স্পেশালিটি কি। অবশ্য এখন তারও টের পাবে। শাহিন নিতে চাইলে শাওন বাটি সরিয়ে নিল। শাহিন আঙুলে লেগে থাকা সামান্য পাস্তা মুখে তুলে চেখে দেখল, অতঃপর মাথা নিচু করে আনিকার শ্যাম বর্ণের আকর্ষণীয় মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর হুট করেই একরকম নির্দ্বিধায় বলল, আপনার রান্না পছন্দ হয়েছে, চলেন বিয়ে করি। হ্যাঁ? মুহূর্তে আনিকা সহ নাদিম আর শাওন একসাথে চেঁচিয়ে উঠল। আনিকার চোখে বিস্ময় বড় হয়ে আছে। সে কি ঠিক শুনল? শাহিন তাকে বিয়ের কথা বলছে? এমন হুট করে কথা নেই, বার্তা নেই। কে বিয়ের জন্য প্রপোজ করে ভাই, তাও এইভাবে? শাহিন আরও কিছু বলবে এমন সময় নাদিম এর পেট মুছে দিয়ে উঠল। 1 সেকেন্ডের ব্যবধানে শাওন মোচড় পাতা শুরু করেই দিল। শাহিন একটু রেগে বিরক্ত হয়ে পড়ল। সমস্যা কি তোদের? দেখছিস না একটা গুরুতর কথা বলছি, মেয়ে মানুষের সামনে দাঁড়াইয়া মশলামশলি করছিস কেন? নাদিম পেট চেপে বলল। ভাই 2 নাম্বার। শাহিন রেগে মেগে গর্জে উঠল। কি? আমি 2 নাম্বার? 2 নাম্বার কি করেছি আমি? শাওন পাশ থেকে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, তুই খানা, খাবারের 2 নাম্বার সবসময় 1 ডিগ্রি বেজি। আনিকা ঠোঁট চেপে হাসলো। সে বুঝে গেছে তার ডোজ কাছে গেছে। সে নিচু গলায় আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে পড়ল। ওয়াশরুম ওই দিকে। দুজনেই মার্টিন লুথার কিং এর বক্তব্যের থেকেও দ্রুত গতিতে ছুটে গেল। শাহিন ততক্ষণে সন্দেহের চোখে তাকালো আনিকার দিকে। আনিকাও কৃত্রিম একটা হাসি দিল। শাহিন বুঝে গেল আনিকার চালাকি। সে চোখ সরু করে বলল, খাবারে কি মিশাইছেন? আমাকে খাওয়াইয়া ঋণ শোধ করতে চান নাকি? বাবা क्या চাল হ্যাঁ। আনিকাও এক ছুট লাগিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল নীলা আর মিতুর কাছে। তারা দুজনে একটু দূরে থেকে এইসব দেখে তো হাসতে হাসতে প্রায় নিয়ে পড়েছে। আনিকা দূর থেকে একবার তাকালো শাহিনের দিকে, পিড়পিড় করে বলল, এবারের মতো বেঁচে গেছেন শাহিন সাহেব, কিন্তু এরপর আবার আমার রান্না খেতে চাইলে সত্যি সত্যি কোবায় পাঠিয়ে দেব। আনিকা তাহসিন এত সোজা না। আনিকা, নীলা, মিতু আবারও ক্লাসের উদ্দেশ্যে চলে গেল। শাহিন তখনও রাগে কটমট করছে। গাড়ির ভেতর উঠে বসলো, হালকা হেসে বলল, মিস হুক্কুন মহিলা, এবার তো আমি তোমাকেই বিয়ে করব, তারপর বুঝবা শাহিনের সাথে পাঙ্গা নেয়ার মজা কত প্রকার ও কি কি। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। হাতে নিতেই দেখে আহাত রাজার কল। রিসিভ করতে ওপাশ থেকে বজ্রপাতের মতো গর্জে উঠল, শাহিন 2 মিনিট, জাস্ট 2 মিনিটের মধ্যে মিরপুরে চলে আয়, ইমিডিয়েটলি, কুইক। ভাই আমি যেখানে আছি সেখান থেকে মিরপুর যেতে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। শাহিন, আসতেছি ভাই, এক্ষুনি আসতেছি। 2 মিনিট না, 2 সেকেন্ডের মধ্যেই আসতেছি। আজ রাজা কল কেটে দিল। শাহিন ঘাম জমা কপাল মুছল। নাদিম আর শাওনকে ফেলেই গাড়ি নিয়ে স্টার্ট দিল সে। ঢাকার হুলস্থুল ট্রাফিককে পাতা না দিয়ে নিয়ম নীতির ধুলো উড়িয়ে আইনকে সাইডে ফেলে মন্ত্রী মশাইয়ের নামের ইমিউনিটি ঢাল করে সে গাড়ি ছুটিয়ে দিল বেপরোয়া গতিতে। যতই হোক মন্ত্রী মশাইয়ের আদেশ অমান্য করা মানে ডেমো আর বরফ থেরাপি। শাহিনের মিরপুর পৌঁছতে হাতে গুনে 1 থেকে 1 ঘন্টা 22 মিনিট সময় লাগলো। ঢাকার রাস্তা তখন জমজমাট থাকে, যার কারণে সময় একটু বেশি লাগলো। মিরপুর 11 সেই গলির মোড়ে এসে গাড়ি থেকে নামতেই আহাত রাজার গাড়িগুলো এসে পরপর থামলো। আদিল ও নিজের গাড়ি থেকে নেমে আসলো। শাহিন বুঝতে পারলো না আসলে ঘটনা কি। হুট করে রীতি তার বোনের বাসায় আসার কারণ কি হতে পারে। তবে এটা বুঝতে পারলো ঘটনা বড় কিছু, খুবই বড় কিছু। আহাত রাজা চোখ থেকে কালো চশমাটা খুলে শার্টের কলারে গুজে রাখলো। চোয়ালটা এমনভাবে শক্ত করলো যেন পাথর দিয়ে গড়া। তার চোখ 6 তলার দিকে তুলে নিল। চোখের ভিতর কেমন এক অদ্ভুত ঝড়। ঠোঁট নড়ল ফিসফিস করে, কিন্তু রাগের আগুনে উত্তপ্ত। আই সোয়ার যেন তুই আজ সত্যি সত্যি বুকে পিষে মরবি।
তোকে ছাড়া আমি বাঁচবো এটা ঠিক, কিন্তু তুই কি করে পারলি আমাকে রেখে চলে আসতে? তোর একটুও বুক কাঁপলো না? শাহিন কাছাকাছি ছিল না, তাই পুরোটা ঠিক বুঝলো না। সে কৌতূহল নিয়ে এগিয়ে এসে বলল, ভাই কি বললেন? শুনতে পাই নাই। তোকে শুনাইয়া বলতে হবে? হ্যাঁ ভাই। না ভাই। শাহিন। সরি ভাই। শাহিন আবারও সাহস করে জিজ্ঞেস করলো, ভাই আপনি হুট করে এখানে এলেন কেন? ভাবি কি রাগ টাগ করে চলে এসেছে নাকি? আদিল চোখের চশমাটা ঠিক করে বলল, ঠিকই ধরেছো শাইন ভাই, ভাবি রাগ করে বাপের বাড়ি চলে এসেছে। মেয়েদের এই একটা প্লাস পয়েন্ট, বুঝলে? রাগ করলে বাপের বাড়ি, আর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, ফ্রি যাতায়াত। ঠিক আছে বুঝলাম, কিন্তু ভাবি এভাবে কাউকে না জানিয়ে চলে আসার কি করে? আহাত রাজার কণ্ঠ বজ্রধ্বনির মতো গর্জে উঠল। এটাই তো ওর জীবনের চরম ভুল। আহাদ রাজার জীবনে যে একবার ঢোকে, মৃত্যু ছাড়া তার নিস্তার নাই। কিন্তু এই আল্লাহর বান্দি সেই দুঃসাহস দেখিয়েছে। এবার ওর একদিন, আর আমার যতদিন লাগে। শাহিন আর আদিল একে অপরের দিকে তাকালো, না হাসতে পারছে আর না পারছে হাসি চেপে রাখতে। আহাত রাজা এদের সন্দেহজনক অভিব্যক্তি লক্ষ্য করে কটমট করে তাকালো। দুজনই তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ালো। এরপর ঝড়ের মতো উঠানামা করা শ্বাস নিয়ে আহাত রাজা সোজা ভবনের দিকে হাঁটলো। শাহিন আর আদিলও তার পেছন পেছন আসলো। কয়েকজন গার্ড তাদের সাথে, আর কয়েকজন নিচে দাঁড়িয়ে রইল। 6 তলার লিফট থেকে নেমে আহাত রাজা এক নাগারে ডোর বেল বাজাতে লাগলো। সে ধপ করে দরজায় হাত দিয়ে পা দিয়ে ধাক্কা দিতে লাগলো। এবার যেন প্রস্তুত দরজা ভেঙে ফেলবে, ততক্ষণে দরজা খুলে দিল ঈশানী। এই সময় আহাত রাজাকে দেখে একটু ভরকে গেল। ভয় আর কৌতূহল মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনারা এই সময় এখানে? কি হয়েছে? আহাত রাজার চোখ লাল টকটকে অগ্নিশিখার মতো জ্বলছে। সে গর্জে উঠল। হোয়ার ইজ রিদি? তৎক্ষণাৎ ঈশানীর ভ্রুজুরা কুচকে গেল। সে পাল্টা প্রশ্ন করল, শ্রীদি কোথায় মানে? কি বলতে চাইছেন? আহাতের হাত মুঠো হয়ে এলো। চোখ বন্ধ করে রাগটা দমানোর চেষ্টা করল। ঠান্ডা শীতল কণ্ঠে বলল, রিদিকে ডাকুন, ওকে বলুন ওর মন্ত্রী মশাই ওকে নিতে এসেছে। ঈশানী বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। আহাত রাজা এসব কি বলছে? তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ঈশানীর কোনো নড়চড় না দেখে বলল, ওকে ফাইন, আমি নিজেই ডাকছি। সে ধাক্কা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে পড়লো। গলার স্বর খানিকটা উঁচু করে ডাকলো, রিদি, রিদি সামনে আসো, রিদি। কিন্তু কোনো সাড়া নেই। আহাত রাজা এ ঘর থেকে অন্য ঘর, বারান্দা, ওয়াশরুম কিছু বাকি রাখেনি খুঁজতে। 1 মিনিটে সব তছনছ করে ফেলেছে। কোথাও রীতির নামগন্ধ নেই। সে কপাল কুঁচকে তাকালো ঈশানীর দিকে। আবারও জিজ্ঞেস করলো, আমি আবারও জিজ্ঞেস করছি, রিদি কোথায়? ঈশানী এবার আর চুপ থাকতে পারলো না। তার কণ্ঠে ভয় আর ক্ষোভের মিশাল। শ্রীদি কোথায় সেটা তো আপনারা ভালো জানবেন। আমার বোন আপনার দায়িত্বে ছিল, এখন আপনি এসে জিজ্ঞেস করছেন আমার বোন কোথায়? তার মানে হৃদিও বাড়িতে নেই। আর যদি তাই হয় তাহলে আমার বোন কোথায় সেটা জবাব আপনি দিবেন। আহাত রাজা বৃদ্ধাঙ্গুল দিয়ে কপাল চুলকে নিল। ঈশানীর কথা শুনে স্পষ্ট বুঝতে পারলো রীতি এখানে আসেনি। সে ঘুরে পা বাড়াতে ঈশানী আবারও বলে উঠল, আমার প্রশ্নের জবাব দিয়ে যান, আমার বোন কোথায়? দেখুন, আমার বোনের যদি কিছু হয় তাহলে কিন্তু ঈশানীর কথা কেটে দিল আহাত রাজা। সে নিজের তর্জনী আঙুল নিজের বুকে ঠেকিয়ে পড়ল, আপনার বোন আমার আরেকটা সত্তা, আর আহাদ রাজা নিজের সত্তার তিল পরিমাণ ক্ষতি হতে দিবে না, নিশ্চিত থাকতে পারেন। ঈশানী আর কিছু বলতে চাইলো, কিন্তু ততক্ষণে আহাত রাজা গট গট শব্দে করে বেরিয়ে গেল। ঈশানীর মনটা বড্ড খচখচ করছে। কোথায় যেতে পারে রিধি? এই সংবাদ যদি তাদের বাবা জানতে পারে, না জানি আবার কোন ঝড় শুরু হয়। সবাই নিচে নেমে এলো। পরিস্থিতি এখন আর মজার নয়। আদিল আর শাহিন দুজনের মুখের হাসি পুরো উধাও। তাদের মুখেও চিন্তার ছাপ। শাহিন কিছুটা কাপা গলায় বলল, ভাই, ভাবি যদি এখানে না আসে থাকে তাহলে কোথায় যেতে পারে? আদিল শাহিনের কথায় বলল, আচ্ছা, ভার্সিটি যায়নি তো? না না আদিল, আমি মাত্রই ওখান থেকে এলাম, সেখানে উনি ছিল না। আদিল সামান্য ভ্রুকুচকে প্রশ্ন করে, তোমার সেখানে কি কাজ? শাহিন থতমত খেয়ে যায়। এখন কি করে বলবে? বউ খুঁজতে গিয়েছিল, সে কথা ঘুরিয়ে বলল, সেটা পরের বিষয়, আগে এটা ভাব, ভাইয়ের প্রেয়সী কোথায়?
দুজনে চোখ গিয়ে পড়লো আহাদ রাজার দিকে। সে গাড়ির বডিতে 2 হাত দিয়ে ভর দিয়ে চোখ বন্ধ করে ভাবছে। শাহিনের কণ্ঠ শুকিয়ে গেল। ভাই, আমার মনে হয় ভাবিকে কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। তা না হলে উনি এখানে না এসে আর কোথায় যাবেন? এই ঢাকা শহরে তো আর ওনার কেউ নেই। আহাদের চোখ বজ্রপাতের মতো খুলে গেল। তার গাঢ় বাদামি চোখ রক্ত লাভা হয়ে আছে। সে আর এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে বসলো। আর সেকেন্ডের ভগ্নাংশে গাড়ি গর্জন তুলে ছুটে গেল। শাহিন আর আদিলও তৎক্ষণাৎ তাদের গাড়িতে উঠে পিছু নিল। নিচের পরিস্থিতি এখনো তেমন একটা শান্ত হয়নি। আহিয়া নিজের রুমে একটা কুশন কোলে নিয়ে হাঁটুতে চিবুক ঠেকে বসে আছে। আজ আর গতকালের ঘটনাগুলো মাথায় যেন দোলা চলে ঘুরছে। সবচেয়ে বেশি ঘুরছে রিদির হুট করে কাউকে কিছু না বলে চলে যাওয়া। রিদি ওর বোনের মতন, বন্ধুর চেয়েও বেশি। সে অন্তত তাকে তো বলে যেতে পারত। সে ভাবনার মাঝে হঠাৎ তার ভাইয়ের কথা মনে পড়ে গেল। সেই গলায় ব্যথা মেশানো দুঃখ, যেটা সে আজ প্রথম দেখেছে।